আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। হিজবুল্লাহর ফাঁদে ইসরায়েলি বাহিনী, মুখোমুখি যুদ্ধে বিন্ট জবাইলে ২৬ হায়েনা সেনাকে হত্যা করল প্রতিরোধ যোদ্ধারা, অসংখ্য হতাহত। হিজবুল্লাহ নূর অ্যান্টিশিপ মিসাইলে ইসরায়েলি যুদ্ধজাহাজ ছিন্ন ভিন্ন। পিছু হটার পর ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা, ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি। নেতানিয়াহুর কৌশলগত পরাজয় ও রাজনৈতিক বিপর্যয়ের মুখে ইসরায়েল, দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ। সিংহের গর্জন পরিণত হয়েছে বিড়ালের মিউ মিউ অভিযানে, নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে ইসরায়েলি বিশ্লেষকের মন্তব্য। পাহলভি রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারালেন চিরতরে, বিভ্রম থেকে মোহমুক্তি, ইরানি বিরোধীদের বড় শিক্ষা দিল এই যুদ্ধ। চাপের মুখে নতি স্বীকার, লেবাননের সাথে সরাসরি আলোচনায় বসছে ইসরায়েল। ইরানে হামলা চালাতে এসে মারধরের শিকার ইসরায়েলি পাইলট, জানা গেল সর্বশেষ যে তথ্যগুলো। ভারতের বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত এবং খুন। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। হিজবুল্লাহর ফাঁদে ইসরায়েলি বাহিনী, মুখোমুখি যুদ্ধে বিন্ট জবাইলের ২৬ হায়েনা সেনাকে হত্যা করল প্রতিরোধ যোদ্ধারা, অসংখ্য হতাহত। দক্ষিণ লেবাননের কৌশলগত শহর বিন্ট জবাইলে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ সেনা নিহত হয়। হিজবুল্লাহ দাবি করেছে তাদের যোদ্ধারা আইডিএফ সেনাদের একটি ইউনিট ফাঁদে ফেলে আরপিজি, হালকা অস্ত্র ও রকেট বর্ষণে হামলা চালায়। হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননের বিন্ট জবাইল এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে তাদের সদস্যদের সরাসরি সংঘর্ষ হয়েছে। হিজবুল্লাহর দাবি তাদের যোদ্ধারা আইডিএফ সেনাদের একটি ইউনিটে ফাঁদে ফেলে আরপিজি, হালকা অস্ত্র, রকেট বর্ষণ করে। এই ঘটনায় ২৬ ইসরায়েলি সেনা ঘটনাস্থলেই নিহত হয়। গোলানি ব্রিগেডের সেনারা গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় হিজবুল্লাহর টানেল ও ঘাঁটি ধ্বংসের অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবেই বিন্ট জবাইলে ঢোকার চেষ্টা করলে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পড়ে তারা। এই এলাকাটি ২০০৬ সালের যুদ্ধেও রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য পরিচিত। ইসরায়েলি সামরিক বাহিনী এখনও তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আক্রান্তের সংখ্যার ব্যাপ্তি সম্পর্কে অস্বীকৃতি বা নিশ্চিতকরণ উভয়ই জানানো হয়নি। সেন্সরশিপ বিধি লঙ্ঘনের আশঙ্কায় ইসরায়েলি গণমাধ্যম সেনা হতাহতের বিস্তারিত প্রকাশ করতে পারছে না। বিন্ট জবাইলে রক্তক্ষয়ী যুদ্ধ ও বৈরুতে ব্যাপক বিমান হামলা প্রমাণ করে যে ইরানের সাথে যুদ্ধবিরতি স্বাক্ষরের পরেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হয়নি, বরং দ্বিতীয় ফ্রন্টে যুদ্ধ আরো প্রসারিত হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে বসার কথা থাকা ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা কঠিন হয়ে পড়েছে। হিজবুল্লাহ নূর অ্যান্টিশিপ মিসাইলে ইসরায়েলি যুদ্ধজাহাজ ছিন্ন ভিন্ন। ভূমধ্য সাগরে নতুন নৌ সংঘাতের সূচনা করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রচার শাখা একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে তারা লেবাননের উপকূলে অবস্থানরত একটি ইসরায়েলি নৌযান লক্ষ্য করে নূর অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলে হামলা চালিয়েছে। ভিডিওতে মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি এবং লক্ষ্যভেদের দৃশ্য দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে তাদের কোনো নৌযানে আঘাত হানেনি, তবে হিজবুল্লাহর এই পদক্ষেপ উপকূলীয় এলাকায় ব্যাপক আতঙ্ক জাহাজ চলাচল সংক্রান্ত সতর্কতা জারি করেছে, যা স্থল ও আকাশের পাশাপাশি সমুদ্রপথে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। হিজবুল্লাহ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে যাতে দেখা যায় তারা একটি ইসরায়েলি নৌযান লক্ষ্য করে নূর অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। দাবি অনুযায়ী লক্ষ্যটি ছিল লেবাননের উপকূল থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল বা ১২৬ কিলোমিটার দূরে অবস্থানরত একটি ইসরায়েলি সামরিক জাহাজ। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে জাহাজটি লেবাননের ভূখণ্ডে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল, তাই এই হামলা চালানো হয়েছে। এই ঘটনাকে ২০০৬ সালের জুলাই যুদ্ধের সময় হিজবুল্লাহ তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহর ভাষণের মাঝেই ইসরায়েলি যুদ্ধজাহাজে আঘাত হানার ঐতিহাসিক ঘটনার সাথে তুলনা করা হচ্ছে। হিজবুল্লাহর এই চাঞ্চল্যকর দাবির সাথে আইডিএফ তা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি সামরিক সূত্রগুলো জানিয়েছে তারা এই ঘটনা সম্পর্কে অবগত নয় এবং তাদের কোনো নৌযানে ক্ষয়ক্ষতি হয়নি। নূর মিসাইলটি মূলত চীনের CH-02 মিসাইলের রিভার্স ইঞ্জিনিয়ার্ড সংস্করণ। এটি প্রায় ১৬৫ কেজি ওয়ারহেড বহনে সক্ষম এবং আধুনিক সংস্করণগুলোর পাল্লা সর্বোচ্চ ২০০ কিলোমিটার পর্যন্ত।
পিছু হটার পর ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা, ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি। মার্কিন ডেমোক্র্যাট সেনেটর ও ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, আমি খুশি যে ট্রাম্প পিছু হটেছেন এবং তিনি নিজের হাস্যকর ফাঁকা বুলি থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন উপায় খুঁজছেন। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ বলেছেন, প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করতে হবে এবং আমরা আর আমাদের দেশ ও বিশ্বের স্বার্থকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। মার্কিন কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি বলেছেন, আমরা জানি না এই যুদ্ধের পদক্ষেপ আসলে কেন নেওয়া হয়েছিল। এই যুদ্ধবিরতিও ট্রাম্পের বোকামিপূর্ণ সিদ্ধান্তের চক্রেরই অংশ। তিনি একটি সংকট তৈরি করেন, এরপর আমেরিকার মানুষকে বলতে চেষ্টা করেন যে সংকট সমাধান করেছেন এবং তারপর সেই পথটিও আবার উল্টে যায়। ঠিক এমনটাই ঘটেছে এই যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর ক্ষেত্রে। তিনি সংকট তৈরি করেন এবং সেই সংকটের সমাধান করে ক্রেডিট নেয়ার চেষ্টা করেন। এছাড়া মার্কিন সিনেটর ক্রিস মার্ফি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন যে ইরান একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। এটি ইরানের জন্য একটি ঐতিহাসিক বিজয়। নেতানিয়াহুর কৌশলগত পরাজয় ও রাজনৈতিক বিপর্যয়ের মুখে ইসরায়েলি দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ, যে যুদ্ধে কোনো পক্ষই জয়ী হতে পারেনি সেখানে সবচেয়ে বড় পরাজিত পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে বছরের পর বছর ধরে হুমকি ধামকি, জাতিসংঘের নানামুখী নাটকীয়তা এবং মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধের জন্য প্ররোচিত করার পর শেষ পর্যন্ত এক অস্পষ্ট ও ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্য দিয়ে নেতানিয়াহুর দীর্ঘদিনের পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হলো। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো শুরু থেকে ইসরায়েলি ইরান শাসন পরিবর্তন বা বিপ্লব ঘটার ভবিষ্যৎবাণীকে হাস্যকর বলে অভিহিত করেছিল, যা শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে। ইসরায়েলের ধারণা ছিল এই যুদ্ধ বড়জোর কয়েকদিন বা কয়েক সপ্তাহ স্থায়ী হবে, কিন্তু সেই হিসাবও পুরোপুরি ভুল প্রমাণিত হলো। এমনকি যুদ্ধবিরতি 2 দিন আগেও নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে এটি স্বাক্ষর না করার জন্য চাপ দিয়েছিলেন, কিন্তু ট্রাম্প শেষ মুহূর্তে তার অবস্থান পরিবর্তন করে ইসরায়েলকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে কার্যত সরিয়ে রেখে সমঝোতায় পৌঁছান। ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে এক পোস্টে এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয় যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, ইসরায়েল তখন আলোচনার টেবিল পর্যন্ত ছিল না। সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করেছে, জনগণ ধৈর্য ধরেছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। তার অহংকার ও পরিকল্পনাহীনতার কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের বছরের পর বছর সময় লাগবে। নেতানিয়াহুর যুদ্ধের যেসব মূল লক্ষ্য ছিল, যেমন থিওক্র্যাটিক শাসনের পতন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দখল বা ইরানের রাষ্ট্রীয় কাঠামোগত ধ্বংস সাধন, এর কোনোটি অর্জিত হয়নি। বরং 1 মাসব্যাপী বিশ্বের 2টি বড় সামরিক শক্তি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা থেকে টিকে গিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে। সিংহের গর্জন পরিণত হয়েছে বিড়ালের মিউ মিউ অভিযানে। নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে ইসরায়েলি বিশ্লেষকের মন্তব্য। ইসরায়েলি সামরিক সংবাদদাতা আভি আশকেনাজের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সাথে 41 দিনের সংঘাতের ফলাফল প্রত্যাশা সম্পূর্ণ বিপরীত। যা শুরু হয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের সিংহের গর্জন দিয়ে, কিন্তু শেষ হয়েছে প্রায় বিড়ালের মিউ মিউ এর মতো দুর্বলভাবে। মারিভে প্রকাশিত মন্তব্যের প্রতিবেদনে তিনি আরো বলেছেন, বর্তমানে যে যুদ্ধবিরতি গড়ে উঠছে তা একটি কৌশলগত ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয়। ইরান ও তার আঞ্চলিক মিত্ররা শক্তিশালী হয়ে উঠেছে, আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হচ্ছে একটি অনির্ধারিত এবং সম্ভাব্য ব্যয়বহুল অভিযানের পরিণতির। 41 দিনের লড়াইয়ের পর রিপোর্ট অনুযায়ী ইসরায়েল 5000-এর বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে তেহরানকে যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণকারী হিসেবে দেখানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে উচ্চ প্রভাবের হামলা, যেমন ইরানের সর্বোচ্চ নেতা ইমাম সাইয়েদ আলী খামেনির হত্যাকাণ্ডে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু তা সত্ত্বেও ইরানের রাষ্ট্র ব্যবস্থা টিকে আছে এবং দেশটিতে নতুন যে নেতা এসেছেন তিনি হয়তো আগের সর্বোচ্চ নেতার চেয়েও কঠোর অবস্থানের অধিকারী হবেন। পাহলভি রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারালেন চিরতরে, বিভ্রম থেকে মোহমুক্তি। ইরানি বিরোধীদের বড় শিক্ষা দিল এই যুদ্ধ। দীর্ঘ 40 দিনের বিভীষিকা শেষে তেহরানের আকাশে যুদ্ধ বিমানের গর্জন থেমেছে। মার্কিন ও ইসরায়েলি হামলা বন্ধের পর ইরানের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও যুদ্ধের শুরুতে যারা এই আক্রমণকে স্বাগত জানিয়েছিল তাদের মধ্যে এখন চরম হাহাকার আর মোহমুক্তি দেখা দিচ্ছে। তাদের আশা ছিল বিদেশি এই হামলা হয়তো ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটাবে, কিন্তু ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তারা দেখেছেন শাসন ব্যবস্থা পরিবর্তন
পরিবর্তনের বদলে ধ্বংস হয়েছে দেশের মেরুদণ্ড। তেহরানের 25 বছর বয়সী তরুণী লায়লা যুদ্ধের শুরুতে উচ্ছ্বসিত ছিলেন। তার ধারণা ছিল ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু এই সামরিক অভিযান হবে সুনির্দিষ্ট এবং এর লক্ষ্য হবে কেবল রাজনৈতিক পরিবর্তন। লায়লা বলেছেন, আমি ভেবেছিলাম এটাই শেষ। ভেবেছিলাম আমেরিকা ও ইসরায়েল হয়তো রেজা পাহলভির সাথে আগামী দিনের ইরান নিয়ে চুক্তি করে ফেলেছে। আমি ভুল ছিলাম। লায়লার মতো অনেক ইরানি এখন প্রশ্ন তুলছেন, ব্রিজ, রেল লাইন, তেলের ডিপো এবং বিশ্ববিদ্যালয়ের উপর হামলা চালিয়ে কিভাবে একটি দেশের সরকার পরিবর্তন করা সম্ভব? গত জানুয়ারিতে ট্রাম্প যখন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছিলেন সাহায্য আসছে, তখন অনেকেই তাকে ত্রাতা মনে করেছিলেন। অথচ কয়েক মাস পরই সেই ট্রাম্প যখন হুমকি দেন যে ইরানি সভ্যতা আজ রাতে মুছে যাবে, তখন সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ হয়। 29 বছর বয়সী আলীর মতো অনেকেই ভেবেছিলেন আধুনিক প্রযুক্তির সাহায্যে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আলীর পৈতৃক ভিটা এখন মাটির সাথে মিশে গেছে। তিনি আক্ষেপ করে বলেন, হয়তো তারা যখন বুঝতে পেরেছে এই ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব নয়, তখন তারা সবকিছুর ওপর হামলা শুরু করেছে। অথবা আমি হয়তো অনেক বোকা ছিলাম। ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের জ্বালানি, অবকাঠামো, ইস্পাত ও পেট্রোকেমিক্যাল কারখানা, সিনাগগ, হাসপাতাল এবং শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজির মতো শিক্ষা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছেন ইরানের নির্বাসিত শাহজাদা রেজা পাহলভি। তেহরানের 54 বছর বয়সী আব্বাস মনে করেন এই যুদ্ধের ফলে পাহলভির রাজনৈতিক প্রাসঙ্গিকতা একেবারে শেষ। পাহলভি যখন ট্রাম্পের প্রশংসা করছিলেন, তখন ইরানের সাধারণ মানুষ মরেছিল। আব্বাসের মতো যিনি নিজের ক্ষমতা পাওয়ার জন্য নিজ দেশের ধ্বংস আর মানুষের মৃত্যু দেখতে কুণ্ঠিত হন না, তার উপর অবশ্যই নির্ভর করা যায় না। চাপের মুখে নতি শিকার লেবাননের সাথে সরাসরি আলোচনায় বসছে ইসরায়েল। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান নিন্দার মুখে এবার লেবাননের সাথে সরাসরি আলোচনায় বসার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে লেবাননের সাথে যত দ্রুত সম্ভব সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। এই আলোচনার মূল লক্ষ্য হবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, লেবাননের পক্ষ থেকে বারবার সরাসরি আলোচনার অনুরোধ আসার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, লেবাননের বারবার অনুরোধের প্রেক্ষিতে আমি গতকালই মন্ত্রিসভাকে আলোচনার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছি। আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। নেতানিয়াহু আর উল্লেখ করেন যে বৈরুতকে নিরস্ত্রীকরণ করার বিষয়ে লেবাননের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আহ্বানকে ইসরায়েল ইতিবাচক হিসেবে দেখছে। তবে এই চাঞ্চল্যকর ঘোষণার বিষয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয়ের সাথে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে এই আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখে কিনা এখন সেটাই দেখার বিষয়। ইরানে হামলা চালাতে এসে ইরানি জনগণের মারধরের শিকার হয়েছেন ইসরায়েলের একজন পাইলট দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করা বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি সঠিক নয়। এটি মূলত গত 17 জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের মিনিয়াপোলিস সিটি হলের সামনে সংঘটিত একটি বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের সময়কার ভিডিও। ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের সাংবাদিক স্টেফানি কিথের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 18 জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, মিনিয়াপোলিস সিটি হলে নিজের আয়োজিত ছোট একটি বিক্ষোভ থেকে বের হওয়ার চেষ্টা করার সময় ডানপন্থী ইনফ্লুয়েন্সার জেক ল্যাং মাথায় লাথি খেয়েছেন। একই প্রেক্ষাপটে 18 জানুয়ারিতে দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ভিডিও দৃশ্যের মিল দেখা যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত 17 জানুয়ারি মিনিয়াপোলিস সিটি হলের সামনে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানের সমর্থনে ডানপন্থী ইনফ্লুয়েন্সার জেক ল্যাং একটি ছোট বিক্ষোভ আয়োজন করেন। তবে শত শত পাল্টা বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে তার দলকে তাড়িয়ে দেয়। এ সময় ল্যাং ঘটনাস্থল ছাড়ার সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন। মিনিয়াপোলিস সিটি হল যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে অবস্থিত। ভারতের বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি। ভারতের বিহারের আরাবিয়া জেলার ফরবিসগঞ্জে পার্কিংয়ে নিয়ে সামান্য এক বিবাদকে কেন্দ্র করে ঘটে গেল চরম নৃশংসতা। বিবাদের জেরে এক পিকআপ ভ্যান চালককে কুপিয়ে শিরশ্ছেদ করার অভিযোগ উঠল এক হকারের বিরুদ্ধে। এর কিছুক্ষণ পরে উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে গণপিটুনি দিলে আরও মৃত্যু হয়। বৃহস্পতিবার এই জোড়া খুনের ঘটনায় গোটা এলাকার রণক্ষেত্রর চেহারা নিয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
নিহত চালকের নাম আলী হোসেন। তিনি যোগবনির বাসিন্দা। ফরবিজগঞ্জ শহরে গাড়ি পার্কিং করা নিয়ে স্থানীয় এক রাস্তার ধারের বিক্রেতা রবি চৌহানের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে সামান্য বচসা দ্রুত সহিংসতায় রূপ নেয়। রাগের মাথায় রবি চৌহান একটি ধারালো অস্ত্র দিয়ে আলীকে আক্রমণ করেন এবং সবার সামনে তার শিরশ্ছেদ করেন। এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার পর রবি বিচ্ছিন্ন মাথাটি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। মানুষ আতঙ্কে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছিল। অনেকে এগিয়ে না এসে ভিডিও করতে ব্যস্ত ছিল। এই নারকীয় হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও নিহতের আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তার অভিযুক্ত রবি চৌহানকে তার বাড়ির কাছ থেকে খুঁজে বের করেন। উত্তেজিত জনতা রবিকে টেনে হিচড়ে ঘটনাস্থলে নিয়ে আসে এবং লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর শুরু করে। পুলিশের উপস্থিতিতেই উন্মত্ত জনতার মারে মৃত্যু হয় অভিযুক্ত রবির। এরই সাথে শেষ করব জাগো টিভির আজকের আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরো একবার। হিজবুল্লাহর ফাঁদে ইসরায়েলি বাহিনী, মুখোমুখি যুদ্ধে বিন্ট জবাইলে 26 হায়না সেনাকে হত্যা করল প্রতিরোধ যোদ্ধারা, অসংখ্য হতাহত। হিজবুল্লাহ নূর অ্যান্টিশিপ মিসাইলে ইসরায়েলি যুদ্ধজাহাজ ছিন্ন ভিন্ন। পিছু হটার পর ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা, ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি। নেতানিয়াহুর কৌশলগত পরাজয় ও রাজনৈতিক বিপর্যয়ের মুখে ইসরায়েল, দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ। সিংহের গর্জন পরিণত হয়েছে বিড়ালের মিউ মিউ অভিযানে, নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে ইসরায়েলি বিশ্লেষকের মন্তব্য। পাহলভি রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারালেন চিরতরে, বিভ্রম থেকে মোহমুক্তি, ইরানি বিরোধীদের বড় শিক্ষা দিল এই যুদ্ধ। চাপের মুখে নতি স্বীকার, লেবাননের সাথে সরাসরি আলোচনায় বসছে ইসরায়েল। ইরানে হামলা চালাতে এসে মারধরের শিকার ইসরায়েলি পাইলট, জানা গেল সর্বশেষ যে তথ্যগুলো। ভারতের বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত এবং খুন। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।